স্বাগতম বাংলাদেশ কণ্ঠের বিশেষ আয়োজন বিশেষ সংবাদে। সঙ্গে আছি আমি মোহাম্মদ বিলিয়ানুর তালুকদার। প্রথমেই শিরোনাম। পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প। একটু আদরে আমাকে রেখো, কাকে বললেন মাহিয়া মাহি? বুঝতে পেরে চিৎকার শুরু করি। সেনা, নৌ এবং বিমান বাহিনীর ভেতরের জীবন কেমন? বিশ্বের সবথেকে দামি 10টি বিমান। এখন বিস্তারিত রিপোর্টে। পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি পোপ হতে চাই। মঙ্গলবার এক সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প এ মন্তব্য করেন। যদিও এটিকে পুরোপুরি মজার ছলে উপস্থাপন করেন তিনি, তবে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে হালকা গম্ভীর আলোচনা। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হিসেবে 1 নম্বর পছন্দ তিনি নিজেই। মঙ্গলবার এক সাংবাদিককে তিনি বলেন, আমি পোপ হতে চাই। রসিকতা করার পরপরই কে আসলে এই দায়িত্ব পেতে পারেন এ বিষয়ে নিজের মতামত জানান তিনি। ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার কোনো পছন্দ নেই। তবে তিনি যোগ করেন, আমাকে বলতেই হচ্ছে আমাদের একজন কার্ডিনাল আছেন যিনি নিউ ইয়র্কের একটি জায়গা থেকে এসেছেন। তিনি খুবই ভালো, দেখা যাক কি হয়। নিউ ইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোনাল্ডকে ফ্রান্সিসের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে গণ্য করা হচ্ছে না। যুক্তরাষ্ট্র থেকে এর আগে কখনো কোনো পোপ আসেননি। আলোচিত রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের পোপ হওয়ার এই অসম্ভব ইচ্ছাকে সমর্থন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, এ কথা শুনে তিনি উত্তেজিত। গ্রাহাম বলেন, তিনি অর্থাৎ ট্রাম্প সত্যি ডার্ক হর্স প্রার্থী হতে পারেন, তবে আমি পোপ নির্বাচনকারী কনক্লেভ এবং ক্যাথলিক অনুসারীদের এই সম্ভাবনাটি নিয়ে খোলা মনে বিবেচনা করতে অনুরোধ করব। তিনি আরও বলেন, প্রথম মার্কিন পোপ আবার একই সঙ্গে প্রেসিডেন্ট, এই সমন্বয়ের অনেক সুবিধা আছে। এ সময় তিনি পোপ হিসেবে ট্রাম্পের জন্য একটি আনুষ্ঠানিক নামও প্রস্তাব করেন, পোপ ট্রাম্প MM28। একটু আদরে আমাকে রেখো, কাকে বললেন মাহিয়া মাহি? ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি, যিনি শুধু তার অভিনয় দক্ষতার জন্যই পরিচিত নন, বরং ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচিত হয়ে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব এবং প্রায় তার ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এর মধ্যে কখনোই তিনি মজা করেন, কখনো বা আবেগী মুহূর্তও প্রকাশ করেন। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, একটু আদরে আমাকে রেখো, সাথে যোগ করেছেন ভালোবাসার ইমোজি। এই ছোট কিন্তু আবেগঘন ক্যাপশনটি মুহূর্তের মধ্যেই নেটিজনদের দৃষ্টি আকর্ষণ করেছে। মাহির এই পোস্টটি শুধু ভক্তদের মধ্যে নয়, বিনোদন পাড়াতেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই ছোট্ট বাক্যটির মধ্যে মাহি কি বলতে চাইলেন? বেশ কিছু ভক্ত মনে করছেন এটি তার ব্যক্তিগত জীবনের একটি অনুভূতি প্রকাশের চেষ্টা হতে পারে। তারা ভাবছেন হয়তো তার জীবনে কোনো শূন্যতা কাজ করছে, অথবা তিনি নিজেকে একটু আদরের চাওয়া অনুভব করছেন। আবার অন্যরা মনে করছেন এই স্ট্যাটাসে মাহি হয়তো তার কোনো প্রেমিককে উদ্দেশ্য করে লিখেছেন। এর ফলে অনেকেই জানতে চেয়েছেন মাহি কি নতুন প্রেমে পড়েছেন। আরও কিছু ভক্ত বলছেন এটি তার কোনো গানের লাইন কিংবা সিনেমার সংলাপ হতে পারে, কারণ মাহির ক্যারিয়ারে অনেক গানের লাইন বা ডায়ালগ এমন ছিল যা শুনলেই মনে হয় তার ব্যক্তিগত জীবনের সঙ্গে এটি মিলে যেতে পারে। এই সব অনুমান বা বিশ্লেষণ কোনো একক দৃষ্টিকোণ থেকে দেখা হলেও এখন পর্যন্ত মাহি নিজে এ বিষয়ে কোনো সরাসরি ব্যাখ্যা দেননি। তার পোস্টে রহস্যের ঘনত্বই আসল আলোচনার বিষয় হয়ে উঠেছে। মাহি একসময় তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন, তবে বর্তমানে তিনি কিছুটা আত্মগোপনে চলে গেছেন। সেই মুহূর্তে তিনি কি একাকিত্ব অনুভব করছেন নাকি অন্য কিছু? মাহির পোস্টে একটু আদরে আমাকে রেখো লেখা থেকে হয়তো এটি পরিষ্কার হয় যে নিজের জীবনে একটু আদর, ভালোবাসা অথবা সহানুভূতির খোঁজে আছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মুহূর্ত শেয়ার করলেও তার জীবনের ব্যক্তিগত দিকগুলোই বেশি আলোচনায় আসে। অনেকেই এই স্ট্যাটাসে একটি তীব্র অনুভূতির প্রতিফলন দেখতে পাচ্ছেন। মাহি যদি তার জীবনে কিছু হারানোর অনুভূতি বা একাকিত্ব বোধ করছেন, তাহলে সেই অনুভূতির প্রকাশ সম্ভবত এই পোস্টের মাধ্যমে ফুটে উঠেছে। কিছু নেটিজন মনে করছেন মাহি হয়তো তার কষ্ট অথবা শূন্যতা তুলে ধরেছেন, তবে তিনি তা সরাসরি জানাননি। কিছু ভক্ত আবার মনে করছেন এটি একটি গানের লাইন অথবা কোনো সিনেমার সংলাপ হতে পারে, যেটি মাহি তার স্ট্যাটাসে ব্যবহার করেছেন।
তবে মাহি নিজে কোনো নিশ্চিত তথ্য দেননি, যার কারণে ভক্তরা তাকে নিয়ে আরও বেশি কৌতূহলী হয়ে পড়েছেন। অন্যদিকে তার ফেসবুক পোস্ট থেকে কোনো বিশেষ উদ্দেশ্য বা ইঙ্গিত নির্ধারণ করা বেশ কঠিন। একজন তারকা হিসেবে মাহির ভক্তদের কাছে অনেক কিছু ব্যক্তিগত হলেও তিনি তার অনুভূতি অথবা মনের অবস্থা শেয়ার করতে কখনোই দ্বিধা করেন না। তার এই শৈল্পিক ব্যক্তিত্ব এবং অনুভূতির প্রকাশনা আরও একবার তার অনুরাগীদের কাছে তাকে নিয়ে নানা রকমের প্রশ্ন উত্থাপন করেছেন। বুঝতে পেরেই চিৎকার শুরু করি। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায় সম্প্রতি তার জীবনের একটি আতঙ্কজনক ঘটনা শেয়ার করেছেন, যা দর্শকদের চমকে দিয়েছে। এটি কোনো সিনেমার গল্প নয়, বরং বাস্তব জীবনে ঘটে যাওয়া এক ভীতিকর অভিজ্ঞতা। সম্প্রতি দি ভূতনি ছবির প্রচারে ব্যস্ত এই অভিনেত্রী, যেখানে তিনি একটি ভূতের চরিত্র অভিনয় করছেন, শেয়ার করেছেন এক অন্ধকার রাতের ঘটনা। মৌনি রায়ের ভাষ্যে জানা যায়, তার ঘরে ঢুকতে চেয়েছিল এক অচেনা ব্যক্তি। ঘটনাটি ঘটে একটি হোটেলে, যেখানে মৌনি রায় তার ম্যানেজারের সঙ্গে অবস্থান করছিলেন। হঠাৎ মধ্যরাতে অচেনা এক ব্যক্তি তার ঘরে দরজা খুলতে চেয়েছিল। মৌনি বলেন, ওই শহরটা আমার কাছে একদম নতুন ছিল। আমি তখন ছোট শহরে থাকতাম এবং হোটেলে আমার ঘরের চাবি চুরি হয়ে গিয়েছিল। মৌনি রায়ের মতে এটি ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেখানে তিনি বুঝতে পারছিলেন না এই অপরিচিত ব্যক্তি তার ঘরে প্রবেশের চেষ্টা কেন করছেন। সে সময় মৌনি এবং তার ম্যানেজার শুরু করেন চিৎকার করতে। এই চিৎকারের পরই তারা বিষয়টি বুঝতে পারেন এবং সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসেন। ঘটনাটি আরও রহস্যময় ছিল, কারণ ওই ব্যক্তি মৌনি এবং তার ম্যানেজারকে বলছিলেন তিনি ঘর পরিষ্কারের কাজ করতে এসেছেন। তবে মৌনি রায় এর মধ্যে এই পরিস্থিতি বুঝে গিয়েছিলেন এবং প্রশ্ন করেন, দরজায় ধাক্কা দিয়ে বা কলিং বেল না বাজিয়ে কে এভাবে দরজা খুলতে আসে, তাও রাত 12:30টায়। মৌনি বলেন, আচমকা এমন ঘটনায় আমি ঘাবড়ে গিয়েছিলাম। তবে তার সাহসিকতার কারণে তার দ্রুত রিসেপশনে ফোন করে সাহায্য চেয়ে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হন তারা। এই ঘটনার পর মৌনি রায় তার ভৌতিক কমেডি সিনেমা দি ভূতনি এর প্রচারে ব্যস্ত রয়েছেন। 1 মে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি, যেখানে মৌনি রায় একটি ভূতের চরিত্রে অভিনয় করছেন। মৌনি জানান, এই ভূতীয় চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি আরও একবার নিজের সাহসিকতা প্রদর্শন করেছেন। সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল চ্যালেঞ্জিং, কিন্তু সেগুলো অতিক্রম করেই তিনি দর্শকদের জন্য একটি দারুণ কাজ উপস্থাপন করছেন। সিনেমাটির কাস্টে মৌনি রায় ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, সানি সিং, পলক তিওয়ারি এবং আসিফ খান। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধান্ত কুমার সচদেবা। তবে মৌনি রায় নিজের জীবনের ঘটনার মাধ্যমে ভৌতিক ঘটনার সিনেমায় তার অভিনয়কে আরও বাস্তবিকভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। মৌনি রায়ের এই অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট যে অভিনেত্রী সাধারণ মানুষের মতোই জীবনের নানা ঝুঁকির সম্মুখীন হন। তাদের জন্য নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, বিশেষ করে যাত্রা এবং শুটিংয়ের সময়। মৌনি রায়ের মতো তারকারা কখনো কখনো এমন পরিস্থিতির শিকার হন যা তাদের ব্যক্তিগত জীবনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তবে মৌনি তার শীতল মনোভাব এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন, যা তার সাহসিকতার দৃষ্টান্ত। সেনা, নৌ এবং বিমান বাহিনীর ভেতরের জীবন কেমন? একটি ইউনিফর্মে আবদ্ধ জীবন দেখতে যতটা গর্বময়, বাস্তবে তা বহন করা ততটাই কঠিন এবং নিয়মানুবর্তিতায় পূর্ণ। বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা শুধু বাহ্যিকভাবে শক্তিশালী নন, তারা মানসিকভাবেও চরম আত্মনিয়ম এবং আত্মত্যাগের প্রতীক। এই পেশার আড়ালে রয়েছে এক কঠিন জীবন যা সাধারণ নাগরিকের দৃষ্টির বাইরে থেকে যায়। আজকের এই প্রতিবেদনে আমরা জানব 3 বাহিনীর অভ্যন্তরীণ জীবন কেমন, কিভাবে কাটে তাদের প্রতিদিন, পরিবার থেকে দূরে থেকে কিভাবে তারা মানিয়ে নেয় এবং কিভাবে তাদের এই আত্মত্যাগ আমাদের নিরাপত্তা নিশ্চিত করে। সেনাবাহিনীর সদস্যদের দিন শুরু হয় সাধারণত ভোর 4টা থেকে 5টার মধ্যে। ঘুম থেকে উঠে দ্রুত বিছানা গোছানো, ইউনিফর্ম পরা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকা, সবই একটি নির্দিষ্ট সময়সূচি অনুসারে চলে। দিনের সূচনা হয় ফিজিক্যাল ট্রেনিং, কুচকাওয়াজ, ব্রিফিং সেশন, অস্ত্রচালনা প্রশিক্ষণ, ফিল্ড ড্রিল এবং কৌশলগত মহড়া।
প্রতিটি কাজেই থাকে নির্দিষ্ট নিয়ম, নির্দেশনা এবং সময়ানুবর্তিতা। সামান্যতম বিলম্ব এবং ভুলও হতে পারে শাস্তিযোগ্য অপরাধ। সেনা সদস্যদের শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও প্রস্তুত থাকতে হয়। যুদ্ধ বা সংকট মুহূর্তে দ্রুত এবং নিখুঁত সিদ্ধান্ত নেওয়া, চরম আবেগ নিয়ন্ত্রণ করা এবং সহযোদ্ধাদের ওপর বিশ্বাস রাখা, এসব শেখানো হয় নিয়মিত মনস্তাত্ত্বিক এবং কৌশলগত প্রশিক্ষণের মাধ্যমে। সীমান্ত, দুর্গম পাহাড়ি অঞ্চল, দুর্গত এলাকা বা শান্তিরক্ষা মিশনে একাধিকবার দীর্ঘমেয়াদী পোস্টিং হয় তাদের। এসব জায়গায় প্রাকৃতিক প্রতিকূলতা, খাদ্য সংকট, বিদ্যুৎ জলের সীমাবদ্ধতা এবং শত্রু আক্রমণের আশঙ্কা সবসময় থাকে। নৌবাহিনীর সদস্যদের জীবন অনেকাংশেই বিচ্ছিন্ন, ক্লান্তিকর এবং অনিশ্চয়তাময়। সমুদ্রে একবার মিশনে গেলে কখন ফেরত আসতে পারবেন তা অনেক সময় নির্দিষ্ট থাকে না। যুদ্ধজাহাজ, টহল বোট অথবা সাবমেরিন, প্রতিটি প্ল্যাটফর্মে জীবন একে অপরের থেকে আলাদা এবং কঠিন। সীমিত জায়গায় বহুজনের বসবাস, পালাক্রমে পাহারা দেয়া এবং যুদ্ধ প্রস্তুতি নেওয়া, নিরবিচ্ছিন্ন কমিউনিকেশন এবং রাডার মনিটরিং। এছাড়া কোনো দুর্ঘটনা ঘটলে সমুদ্রের মাঝখানেই তা সামলাতে হয় তাদের। বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন দেশের সঙ্গে মেরিটাইম প্রশিক্ষণ এবং শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। বিদেশি জাহাজে গিয়ে কাজ করা, বিভিন্ন ভাষা এবং নিয়মে মানিয়ে নেওয়া সবকিছুই প্রশিক্ষণের একটি অংশ। সাবমেরিনে কাজ করা কর্মীদের জন্য জীবন আরও চ্যালেঞ্জিং। সেখানে দিনের আলো পর্যন্ত দেখা যায় না। টানা সপ্তাহ বা মাস ধরে পানি নিচে থাকতে হয়। প্রচণ্ড মনোযোগ এবং ধৈর্যের পরীক্ষা দিতে হয় প্রতিটি মুহূর্তে। বিমান বাহিনীর সবথেকে দৃশ্যমান ইউনিট হলো পাইলটরা। তাদের কাজ শুধু আকাশে ওড়া নয়, বরং যুদ্ধ পরিস্থিতিতে উচ্চ গতিতে সিদ্ধান্ত নেওয়া, ফ্লাইট ম্যানুয়াল অনুসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত আনা এবং মিশন সফলভাবে সম্পন্ন করা। তারা নিয়মিতভাবে যে সকল প্রশিক্ষণ নেন সেগুলো হচ্ছে জি-ফোর্স সহ্য করার মহড়া, এমার্জেন্সি ইজেকশন সিমুলেশন, এয়ার টু এয়ার কম্ব্যাট টেকনিক, ফ্লাইট সিমুলেটর এবং রাডার নিয়ন্ত্রণ। পাইলটদের পাশাপাশি বিমান বাহিনীর প্রকৃত ভিত্তি গড়ে তোলেন যারা বিমানের রক্ষণাবেক্ষণ, জ্বালানি, অস্ত্র ইনস্টলেশন এবং ফ্লাইট সেফটি নিশ্চিত করেন। ছোট একটি ভুল পুরো বিমান বা পাইলটের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই টেকনিক্যাল স্টাফদের কাজ অনেক বেশি নিখুঁত এবং চাপপূর্ণ। এই পেশার সবথেকে বড় বাস্তবতা হলো পরিবার থেকে দূরে থাকা। জন্মদিন, ঈদ, দুর্গাপূজা বা বিয়ে সবই হয়তো ভিডিও কলে দেখা যায় তাদের, কিন্তু সেই মুহূর্তের উষ্ণতা পাওয়া যায় না সেখানে। অনেকে বছরে 1 থেকে 2 বার মাত্র পরিবারকে সময় দিতে পারেন। তবে বাহিনীর নিজস্ব পরিবারও গড়ে ওঠে। ব্যারাকে সহকর্মীদের সাথে বন্ধুত্ব, ক্লাব, মসজিদ, খেলার মাঠ সব মিলিয়ে একটি ছোট কমিউনিটি। বাহিনী তাদের সদস্য এবং পরিবারের জন্য স্কুল, হাসপাতাল, আবাসন, ট্রান্সপোর্ট সহ অনেক সেবা দিয়ে থাকে, যা বাহিনীর প্রতি অনুরাগ এবং আস্থা গড়ে তোলে। সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা যেসব ত্যাগ স্বীকার করেন তার বদলে তারা পান সামান্য গর্ব এবং জাতির জন্য কিছু করার আত্মতৃপ্তি। তাদের জীবন গ্ল্যামারের থেকে অনেক বেশি গভীর এবং অনেক বেশি বাস্তব। প্রতিটি ইউনিফর্মের ভেতরেই রয়েছে হাজারো গল্প এবং সেসব গল্পে আছে সাহসের ঔজ্জ্বল্য, চোখের জলের নীরবতা এবং দেশের জন্য কিছু করার চূড়ান্ত সংকল্প। তাদের ভিতরের জীবন আমাদের জন্য এক শিক্ষা, নীরব ত্যাগী, সবথেকে মহৎ দেশপ্রেম। বিশ্বের সবথেকে দামি 10টি বিমান। বিশ্বের সবথেকে দামি বিমানগুলো শুধুমাত্র তাদের বিলাসিতা, প্রযুক্তিগত উৎকর্ষতার জন্যই নয়, বরং তাদের সুরক্ষা ব্যবস্থা এবং অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য পরিচিত। আজকের এই প্রতিবেদনে আমরা জানব বিশ্বের সবথেকে দামি 10টি বিমান সম্পর্কে। প্রথম অবস্থানেই রয়েছে এয়ারফোর্স ওয়ান, যার মূল্য $660 মিলিয়ন। এটি মার্কিন প্রেসিডেন্টের বিমান, যা পুরোপুরি একটি ভাসমান হোয়াইট হাউস হিসেবে ডিজাইন করা হয়েছে। বিমানের মধ্যে রয়েছে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি এবং কমপ্লিট সুরক্ষা ফিচার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বোয়িং 747-8 VIP। এটি একটি প্রাইভেট জেট যা বিশেষভাবে শীর্ষ ব্যবসায়ী এবং শাসকগণের জন্য তৈরি। এতে রয়েছে বিলাসবহুল লাউঞ্জ, অফিস, সুইট রুম, সোশ্যাল স্পেস এবং আরও অনেক সুবিধা। এই বিমানের দাম প্রায় $367 মিলিয়ন। তৃতীয় অবস্থানে রয়েছে এয়ারবাস A380। বিশ্বের সবথেকে বড় বাণিজ্যিক বিমান এয়ারবাস A380 এর ভিআইপি সংস্করণ এটি শীর্ষ ধনী ব্যক্তিদের জন্য কাস্টমাইজ হয়ে থাকে, যেখানে বিলাসবহুল সজ্জা, সুইট, লাউঞ্জ এবং অফিস স্পেস রয়েছে। এর দাম প্রায় $500 মিলিয়ন। চতুর্থ অবস্থানে রয়েছে বোয়িং 747-400 কাস্টম। এই বিমানটি একটি কাস্টমাইজড প্রাইভেট জেট।
যার মধ্যে রয়েছে আধুনিক অফিস স্পেস, বিলাসবহুল লাউঞ্জ, সুইট রুম এবং একটি সিনেমা থিয়েটার। এই বিমানের দাম প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলার। পঞ্চম অবস্থানে রয়েছে এয়ারবাস A340-300। এয়ারবাস A340-300 একটি কাস্টমাইজ প্রাইভেট জেট যা বিলাসবহুল এবং অত্যাধুনিক সুবিধা দিয়ে সাজানো। এতে রয়েছে বিশাল লাউঞ্জ, শেয়ার রুম, অফিস এবং অন্যান্য সুবিধা। এর মূল্য 350 মিলিয়ন মার্কিন ডলার। ষষ্ঠ অবস্থানে রয়েছে লকহিড মার্টিন C5M সুপার গ্যালাক্সি। এই বিমানটি মূলত একটি সামরিক পরিবহন বিমান এবং এটি কাস্টমাইজড প্রাইভেট জেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই বিমানটি অত্যন্ত শক্তিশালী এবং বিশ্ববিখ্যাত। এর দাম প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলার। সপ্তম অবস্থানে রয়েছে ডেজার্ট ফ্যালকন 7X। এটি একটি ফ্রেঞ্চ প্রাইভেট জেট যা ছোট থেকে মাঝারি আকারে বিলাসবহুল বিমানের জন্য পরিচিত। এর অভ্যন্তরীণ সাজসজ্জা এবং আধুনিক সুযোগ সুবিধার জন্য এটি জনপ্রিয়। এর দাম প্রায় 58 মিলিয়ন মার্কিন ডলার। অষ্টম অবস্থানে রয়েছে বোয়িং 777-200LR। বোয়িং 777-200LR একটি অত্যন্ত বড় এবং বিলাসবহুল বিমান যা ব্যক্তিগত ব্যবহারের জন্য কাস্টমাইজড হয়ে থাকে। এতে রয়েছে আরামদায়ক সিট, সোশ্যাল স্পেস, বিশাল লাউঞ্জ এবং আধুনিক অফিস সুবিধা। এর দাম প্রায় 320 মিলিয়ন মার্কিন ডলার। নবম অবস্থানে রয়েছে গালফ স্ট্রিম G700। গালফ স্ট্রিম G700 একটি অত্যাধুনিক প্রাইভেট জেট যা ব্যতিক্রমী সজ্জা এবং প্রযুক্তি দিয়ে তৈরি। এটি বিশ্বের সবথেকে দ্রুতগামী এবং বিলাসবহুল প্রাইভেট বিমানের মধ্যে একটি। এর দাম প্রায় 75 মিলিয়ন মার্কিন ডলার। দশম অবস্থানে রয়েছে বম্বার্ডিয়ার গ্লোবাল 7500। বম্বার্ডিয়ার গ্লোবাল 7500 একটি অত্যন্ত বিলাসবহুল প্রাইভেট জেট যা 4টি সজ্জা, বিশাল লাউঞ্জ, ডাইনিং স্পেস এবং গেস্ট রুম সহ আরও অনেক সুবিধা প্রদান করে। এটি মূলত উচ্চবিত্ত এবং শীর্ষ ব্যবসায়ীদের জন্য। এর মূল্য 73 মিলিয়ন মার্কিন ডলার। সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।